না, আপনারা অনেকেই যারা যা ভেবে বসেছিলেন সেই ধরনের কিছু দেখা গেল না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এলেন, মুখ্যমন্ত্রীও ছিলেন। হ্যাঁ, যে যার মতো বক্তব্য রাখলেন, যে যার ভাগের কথা বললেন, কিন্তু অ্যাটিটিউড থেকে মনে হলো না যে কোনো কজি কোনো রিলেশন হলো। হুম, যে যার মতো এখানে করাও খুব মুশকিল। কারণ হচ্ছে যে পরিচিত সব হাইকোর্টের জাজেরা ছিলেন, আইনজীবীরা ছিলেন। হ্যাঁ, ফলে সেই ধরনের কিছু সুযোগ ছিল না। কাল আর আজ দুদিন আমাদের এখানে কাটিয়ে গেলেন। আমাদের পরম সৌভাগ্য যে আমাদের ডিওয়াই চন্দ্রচূড় আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বাংলায় ঘুরে গেলেন। তিনি বাংলায় কালকে বক্তৃতাও দিয়েছেন যে আমি বাংলা ভালোবাসি, বাংলা শহরে আসতে চাই, তাই চলে এলাম কলকাতায়, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ভালো বক্তা, সুন্দর বলেন। উনি সবসময় জুডিশিয়ারিকে সমালোচনা করেন, আরও কী করে বেটার করা যায় তার কথা বলেন, রাইট টু এক্সপ্রেশনের কথা বলেন। হ্যাঁ, যার জন্যে তিনি কিন্তু এই যে মানে জামিনের ব্যাপারে খুব লিবারেল। যে জামিন মানে একটা লোককে আটকে রেখে তো কিছু হয় না। একটা তার থেকে বিচার ট্রায়াল হবে, ট্রায়াল হয়ে যদি সে পানিশেবল হয়, ঠিক আছে, কনভিকশন হবে। কিন্তু ডেমোক্রেটিক রাইট কাটেল করা, একটা লোককে বেশি দিন জেলে রাখা মানে তার ডেমোক্রেটিক রাইট কাটেল করা। কিন্তু আমাদের দেশে বিচার ব্যবস্থার এত বেশি ঢিলার, মানে ডিলেড জাস্টিস ডিফিট জাস্টিস, অর্থাৎ মানে দেরিতে বিচার হওয়া মানে সে বিচার না হওয়ার মতো নিয়ম। তিনি সেজন্য পরিষ্কার বললেন যে আমাদের আইনজীবীরা তারা ততটা প্রফেশনাল নয়, মানে ওই গড্ডালিকার প্রবাহের মতো চলে যায়। এটা যে কত বড় ভালো কথা বলেছেন, এবং এই হিটটা সারা ভারতবর্ষ জুড়ে ধাক্কাটা লাগার কথা। যে এই যে প্র্যাকটিসিং লয়াররা, হ্যাঁ, তাদের জন্যে মামলা দিনের পর দিন ঝুলে, দিনের পর দিন ঝুলে, তারা ঠিকমতো অ্যাটেন্ড করেন না। ওই ক্লার্করা আছে, তারা একটা পয়সাটা নিয়ে একটা ডেট নেয়, মানে ফিসটা তিনি নিচ্ছেন কিন্তু ফিজ অনুসারে কাজ করেন না। এইরকম একসঙ্গে 10টা কেস নিয়ে রেখেছেন, এখন 10টা কেসের কোনটা ঠেকাবে 2 ঘন্টার মধ্যে, এইরকম আর কি। এই প্রফেশনালিজমটা আসলে কস্টটা, উনি বললেন এর জন্য কস্ট বাড়ছে, সময় বাড়ছে, সিস্টেমটা সেইভাবে কাজ করতে পারছে না, এই বিষয়গুলো বললেন। তিনি আবার একটা কথা বললেন, রাইট টু এক্সপ্রেস যেমন 91 92-তে বলা আছে, আবার 94 92 94-এও রেস্ট্রিকশন ততটা আছে যে তুমি যা খুশি মুখে বলে দেবে, এটা কিন্তু চলবে না। আমি হাইকোর্ট মানি না, আমি সুপ্রিম কোর্ট মানি না, এই যে কথা আমরা বলতে পারি না, কথার কথা বলছি আর কি। ফলে রাইট টু এক্সপ্রেশন, আমাদের কথা বলার অধিকার আছে, আমাদের ভাব প্রকাশের অধিকার আছে আমাদের সংবিধানে, আমরা সেটা বলি। কিন্তু এই অধিকার কতটা আছে, তার যে প্রোটেকশানটা রয়েছে, যে কতটা বলা যাবে কতটা বলা যাবে না, তার যে লিমিটেশন আছে সেইটা নেই। ফলে আজকে অনেকেই যা খুশি তাই বলে ফেলেন। আজকে অরুন্ধতীকে নিয়ে সারা বিশ্ব কেঁপে উঠছে, তিনিও রাইট টু এক্সপ্রেশন ব্যবহার করেছেন। কিন্তু সেই রাইট টু এক্সপ্রেশন যদি আমার দেশকে ভেঙে ফেলে, আমার দেশের একটা অংশকে আমি দিয়ে দেবো, এটা বলা হয়, হ্যাঁ, এটা তো আবার ঠিক হয় না। একজন ফাঁসি কেসের আসামি মারা গেছে, তাকে বলবো হ্যাঁ যে যে জুডিশিয়ারি তাকে ফাঁসির হুকুম দিয়েছে সেই জুডিশিয়ারির কালো হাত ভেঙে দাও, হ্যাঁ, আফজাল তেরে কাতিল জিন্দা হয়, হ্যাঁ, এইসব কথাবার্তা বলা, এটা রাইট টু এক্সপ্রেশন নয়। ফলে সেটাগুলো উনি বলেছেন তার দীর্ঘ, মানে নাতি দীর্ঘ বক্তৃতায় অনেক কথাই বলেছেন।
তারপরে ভিকটিমরা যারা টর্চার হচ্ছে, সেই ভিকটিমরা, হ্যাঁ, তাদের উপর যে অত্যাচার হচ্ছে, এই ব্যাপারটাও আজকে তিনি তুললেন। কারণ আপনারা জানেন কোচবিহারে একটি মেয়েকে 1 কিলোমিটার উলঙ্গ করে টেনে নিয়ে যাওয়া হয়েছে, সে বিজেপি করে বলে। আর বহু জায়গায় তো ঘটছে, শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, বহু জায়গায় বহু ধরনের ঘটনা ঘটছে। এই টোটাল ব্যাপারটাই তো সিজিএমের নজরে আসে। তারা দেখেন, পড়াশোনা করেন, খবর দেখেন, সবসময় সতর্ক থাকেন কোথায় কিনা ঘটছে না ঘটছে। তবে মুখ্যমন্ত্রী তার একটা জিনিসের প্রশংসা করলেন, তিনি যে একদম কমিউনিকেশনের যে পুরো নেটওয়ার্ক তৈরি করেছেন হাইটেকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। আজকে উনি বললেন যে আমরা সমস্ত দেশের অর্ডার, আমরা সেই ব্রিটিশ আমল থেকে আরম্ভ করে এই পর্যন্ত যত অর্ডার, 1928 থেকে বললেন, যত ভার্ডিক্ট, আমরা সমস্ত সবই আমরা অ্যাপের মাধ্যমে আমরা সেটা দিয়ে দিচ্ছি, সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিচ্ছি, যে কেউ দেখে নিতে পারে। উনি বললেন যে ভার্ডিক্ট দেওয়ার আগ পর্যন্ত এটা আমাদের সম্পত্তি, এটা ফাঁস করা যাবে না, বা এইটার ব্যাপারে কেউ নাক গলাতে পারবে না। বাট হোয়েন ওয়ান্স ইট ইজ ডেলিভার্ড, যখন এটা বেরিয়ে গেল, অর্ডার দিয়ে দিলাম, ভার্ডিক্টটা পাস হয়ে গেল, তখন কিন্তু সেটা বললেন সেটা পাবলিকের সম্পত্তি। এটা অন্য একটা বক্তৃতায় দেখছিলাম, এটা তখন পাবলিকের সম্পত্তি, মানে যে কেউ এই অর্ডার দেখতে পারে। আমাদের দেশে সেই অর্ডার নিয়ে সমালোচনাও করা যেতে পারে, কিন্তু জাজেদের নিয়ে সমালোচনা করা যায় না, কিন্তু তাদের অর্ডার নিয়ে সমালোচনা করা যায়। এটাই তো আমাদের দেশের সৌন্দর্য। এই এরকমভাবে আজকে খুব ভালো বললেন। তবে ইউটিউব থেকে আরম্ভ করে সোশ্যাল মিডিয়ায় যে কথাটা কালকের থেকে বলা হচ্ছিল যে মুখ্যমন্ত্রী বুঝি এই দুদিনের মধ্যে সিজিআইয়ের সঙ্গে কোনো একটা প্যাচ আপ করে ফেলতে পারবেন। তার এই যে এতগুলো মামলা, একটা মামলা তো রয়েছে যাতে মুখ্যমন্ত্রী পর্যন্ত প্রসিকিউটেড হয়ে যেতে পারেন, সেটাই উনি চিফ জাস্টিস স্টে দিয়ে রেখেছেন। আপনারা জানেন 27,000 শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। তারপরে প্রচুর যে করাপশান, প্রচুর কেস কাছারি হয়ে আছে সেই জায়গাটাতে, কিন্তু সেরকম কিছু করতে পারলেন না। তবে তিনি তার বক্তব্যে একটা রাগ ছেড়ে দিলেন, মানে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে নাম না করে। তিনি বললেন, স্যার একটা জিনিস দেখবেন যে মানে কোর্টগুলো যেন পলিটিসাইজ না হয়, রাজনীতিকরণ না হয়। আরে হাইকোর্টে যদি একটা জাজ পলিটিক্স করে, আর একটা জাজ তো তোমাদের পলিটিক্স করে। একটা জাজ যদি বিজেপির পলিটিক্স করে, 3টে জাজ তোমাদের পলিটিক্স করে। তারপরে লোয়ার কোর্টের কী হয়? লোয়ার কোর্টে তো সরকার যা বলবে তাই, সেখানে কি কোনো স্বাধীনতা আছে নাকি? সেটা সেখানে পলিটিসাইজ হচ্ছে না? হচ্ছে, কে দেখে? যাই হোক, আপনারা যেটা ভেবেছিলেন সেই ধরনের কিছু হয়নি বলেই মনে হয়, যে তিনি কোনো প্যাচ আপ করতে পারেননি শীর্ষ আমাদের বিচারপতির সঙ্গে। কেন আমাদের তো ভূত দেখলে ভয়। একটা সময় নরেন্দ্র মোদীর সঙ্গে একাকী দেখা করে কী সব প্যাচ আপ করেছেন কি করেননি সেটা অন্য কথা, কিন্তু দেখা তো করেছেন। তবে সেখানে একটা সংশোধন, মানে কী বলবো, সংসদীয় রাজনীতিতে একটা বাধ্যবাধকতা থাকে। কোনো প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো মুখ্যমন্ত্রী দেখা করতে চাইলে তিনি দেখা করতে বাধ্য। এটা একটা শালীনতা বা শিষ্টাচার, প্রভিশন, এটা একটা কনভেনশন বলতে পারেন, প্রভিশন বলতে পারেন, অনেক কিছু বলা যেতে পারে। সেইভাবে হয়েছে, কিন্তু তাতে কাজ হয়েছে কি হয়নি সেটা বিতর্কের বিষয়। যাই হোক, আমি সুকুমার দেবনাথ, আমার মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি। আপনারা একটু আমাদের শেয়ার করবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।